হৃদমায়ার প্রেমগাথা সিজন 2 আজকে থাকছে উপন্যাসটির 10তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। বাম হাতের কবজিতে রোলেক্সের ঘড়ি জড়াতে জড়াতে হৃদ বিরক্তি চোখে খালি ঘরটার দিকে তাকালো। সকালে ঘুম থেকে উঠে বেয়াদব বউটাকে সে দেখতে পায়নি। এখনো নিরুদ্দেশ বেয়াদব নারী। হৃদ কতবার বেয়াদব নারীকে বলেছে তার ঘুম না ভাঙা অবধি যেন বিছানা ছেড়ে না ওঠে, অথচ এই নারী তার কথা শুনলই না। এই নারীর বাইরে কি কাজ থাকতে পারে স্বামী ছাড়া? বাসায় কাজের জন্য সার্ভেন্ট আছে, হৃদের মা সুফিয়া আছেন। তারা কখনো মাকে বলবেন না যে সকাল সকাল হৃদকে ছেড়ে রান্নাঘরে হাজিরা দিতে। হৃদ যতটুকু জানে বাসার কাজ সার্ভেন্ট করে সুফিয়া খানের নির্দেশনায়। সেখানে মায়ের কোনো কাজ নেই সুফিয়া খানের পিছু পিছু ঘুরঘুর করা ছাড়া। হৃদ সারাদিন বাসায় থাকে না, সে রাতে বাসায় ফেরে। তাহলে সকালটা কি বেয়াদব নারী তার সাথে কাটাতে পারে না? অন্য সময় হলে 100 বার এসে হৃদকে অকারণে বিরক্ত করে যাবে, অথচ যখন হৃদ নিজে এই বেয়াদব নারীর সঙ্গে সময় কাটাতে চায় তখনই এই নারী লাপাত্তা হয়ে বসে থাকে। হৃদ বিরক্তি নিয়ে হাতে ঘড়ি জড়ালো। মায়া সকালে ঘর থেকে বেরোনোর আগে হৃদের কাপড় চোপড় নামিয়ে গুছিয়ে রেখে গেছে, যেন হৃদ ঘুম থেকে উঠে রেডি হতে তার অসুবিধা না হয়। হৃদ ঘুম থেকে উঠেছে আরো মিনিট 40 আগে। এখন সকাল 8:47। হৃদ শার্টের হাতা দুটো টেনে কোণে অব্দি গুটিয়ে বাম হাতের গায়ে কোট ভাঁজ করে রেখে বেরোলো ঘর থেকে। হৃদকে বেশিরভাগ সময় কালো ড্রেস আপে দেখা যায়, আজও তাই পড়েছে। ফর্সা গায়ে কালো প্যান্টের সঙ্গে কালো শার্ট ইন করে জড়িয়েছে। হৃদের অ্যাক্সিডেন্টের পর পাওয়ারফুল মেডিসিনের কারণে হৃদ বেশ মোটা হয়েছে। 2 বাহুর পেশি ফুলে শার্ট ছিঁড়ে ফিকরে বেরোতে চায়। সিঁড়ি বেয়ে নামতে নামতে হৃদ মায়াকে দেখলো ড্রয়িং রুমের মেইন দরজায় দাঁড়িয়ে বাইরে উঁকি ঝুঁকি মারছে বারবার। মায়াকে দেখে মনে হচ্ছে সে কোনো কিছুর অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে আছে। হৃদ সোজা সেদিকে এগোলো। মায়ের পিঠ ঘেঁষে দাঁড়িয়ে এক হাতে মায়ের মাথা চেপে নিজের দিকে ঘোরাতে ঘোরাতে ভ্রু কুঁচকে বলল, কি ম্যাডাম, এখানে কি আপনার? ঘরে স্বামী রেখে বাইরে কি করেন? হঠাৎ হৃদের উপস্থিতিতে মায়া থতমত খেয়ে নত মস্তিষ্কে দাঁড়িয়ে মিনমিন করে বলল, আয়ন ভাইয়া জয়কে নিয়ে আসবে, সেজন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। হৃদ মায়ের মাথা ছেড়ে থুতনি ধরে মায়ের মুখটা উঁচিয়ে বলল, বোন আসবে ভালো কথা, স্বামীকে ভুলে বোনের জন্য অপেক্ষা করাটা কোন ধরনের ভদ্রতা শুনি? আমি তো আপনার কাপড় গুছিয়ে রেখে এসেছিলাম রুমে। কাপড় গুছিয়ে রেখে আসলে দায়িত্ব শেষ ম্যাডাম। আপনার স্বামীর আর কোনো প্রয়োজন থাকতে পারে না বউয়ের কাছে? আপনি না বলেছিলেন সংসার করতে চান, তাহলে শেষ সংসার করা। করছি তো সংসার। কিভাবে করছেন শুনি? আমি তো আপনার উন্নতি দেখছি না ম্যাডাম। শুনুন ম্যাডাম, আমার সাথে সংসার করতে হলে আমার বউ পুরোটাই চাই। আমি আমার মতো কাউকে চাই না। আমি জানি আমি খারাপ এবং হার্টলেস, তাই আমি আমার মতো আরেকটা খারাপ হার্টলেস মানুষ চাই না। আমি চাই আমার বউয়ের সময় শুধু আমার জন্য থাকবে। আমি সময় দিতে না পারলেও সে আমার থেকে সময় করে নেবে। নেক্সট টাইম আমি ঘুম থেকে না ওঠা অবধি বিছানা ছেড়ে ওঠা যাবে না। বিয়ে করেছি বউকে দিয়ে বাসার কাজ করানোর জন্য নয়। তুমি বেলা অবধি আমার সাথে ঘুমিয়ে থাকলেও কেউ কিছু বলবে না যে কেন দেরি করে ঘুম থেকে উঠেছ। তাই নেক্সট টাইম ঘর থেকে না বেরিয়ে আমাকে রেডি করিয়ে দেন আমার সাথে ঘর থেকে বেরোবে, মনে থাকবে? হৃদের আদেশে মায়া নত মস্তিষ্কে মাথা নাড়িয়ে সম্মতি দিল। হৃদ মায়ের দিকে আংশিক ঝুঁকে মায়ের থুতনি চেপে মুখটা ফের উপরে তুলে বলল, লুক অ্যাট মি। মায়া চোখ উঁচিয়ে হৃদের দিকে তাকাতে চাইলে মুহূর্তেই চোখাচোখি হয়ে যায় হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে। মায়া লজ্জায় তৎক্ষণাৎ দৃষ্টি নত করতেই হৃদ কপাল কুঁচিয়ে বলল, তুমি কি কোনোভাবে আমাকে লজ্জা পাচ্ছ হৃদ? মায়া উত্তর করল না, বরং নত মস্তিষ্ক আরো নত করে দিল। হৃদ মায়ের আড়ষ্ট অঙ্গভঙ্গি আর নত মস্তিষ্কের লাজুক মুখটা দেখে সে শিওর হলো মায়া হৃদকে ভীষণ লজ্জা পাচ্ছে। হয়তো দুজনের রাতের ব্যাপারটায় লজ্জা পাচ্ছে মায়া। হৃদ রাতে কি এমন করেছে যেটা সে আগে করেনি মায়ার সঙ্গে? এটা তাদের প্রথমবার ছিল না, এ নিয়ে বেশ কয়েকবার দুজনের কাছে আসা হয়েছে। তাহলে এখন নতুন করে লজ্জা পাওয়ার কি আছে আজব? হৃদ মায়ের লাল ওষ্ঠের দিকে তাকালো। মায়ের ঠোঁটের বাম পাশটা বেশ কেটে গেছে। হৃদ মায়ের ঠোঁটের কাটা স্থানে বৃদ্ধাঙ্গুলি চেপে বলল, রুমে আসো, মর্নিং কিস করবো একটা। হৃদের কথায় মায়া তৎক্ষণাৎ লজ্জায় পিঠ বেঁকিয়ে দাঁড়ালো, যার অর্থ মায়া যাবে না ঘরে।
মায়া পিঠ মুড়ে দাঁড়াতে হৃদ ফের মায়ার বাহু টেনে নিজের দিকে ঘুরিয়ে বলল, পিঠ বাঁকাতে বলিনি, রুমে চলো। যাব না। কোন দুঃখে ম্যাডাম? আপনি ব্যথা দেন। ব্যথার কথা আগে মনে ছিল না? সংসার করার অফারটা কে দিয়েছিল? আমি না আপনি? অফার শেষ, আর দেব না। আপনি বললে তো শেষ হবে না ম্যাডাম। আবার আমি অ্যাকসেপ্ট করেছি, তাই আমার রাইট আছে নিজের ইচ্ছে মতো যেভাবে খুশি সেভাবে অফারটা ইউজ করা। এতে অফারদাতার কথা মানা হবে না। রুমে চলেন, আমি আমার অফার কাজে লাগাবো। আমি যাব না। কথা বলে মায়া হৃদের দুই হাতের ফাঁকে বেরিয়ে পালিয়ে যেতে চাইলে হৃদ তৎক্ষণাৎ পেছন থেকে মায়ার ওড়না টেনে ধরতে মায়ের মাথায় পেঁচিয়ে রাখা ওড়না খুলে যেতে হৃদের চোখে দৃশ্যমান হলো মায়ের গলায় থাকা লালচে দাগগুলো। মায়া চমকে উঠে তৎক্ষণাৎ ওড়নাটা গায়ের মাথায় পেঁচালো। হৃদ তখনও মায়ের ওড়নার এক পাশ চেপে কপাল কুঁচকে তাকিয়ে আছে মায়ের দিকে। মায়া হৃদের হাত থেকে ওড়না টানতে চাইলে সেখানে উপস্থিত হন আরাফ খান। তিনি হৃদকে কটাক্ষ করে বললেন, এই তুই ওর ওড়না ধরে টানছিস কেন? মতলব কি বলতো? মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না? ওড়না ধরে টানতে হয়? আরাফ খান সুযোগ পেয়ে হৃদকে খোঁচা মেরে কথাটা বললেন। হৃদের সঙ্গে আরাফ খানের একটা খোঁচাখুচি সম্পর্ক আছে। হৃদকে সবসময় সুযোগে পাওয়া যায় না। যখন সুযোগে পায় তখন আবার হৃদের সঙ্গে কথায় পেরে ওঠেন না তিনি। তারপরেও হৃদকে হারানোর অধম চেষ্টা কখনোই যাবে না আরাফ খানের। হৃদ মায়ের ওড়নাটা হাতের মুঠোয় পেঁচিয়ে বিরক্তি চোখে তাকালো আরাফ খানের দিকে। বলল, তোমার টাইমিং সেন্স আর ভালো হবে না দাদাভাই। সবসময় ভুল জায়গায় ভুল এন্ট্রি নাও তুমি। আরাফ খানের খোঁচা মারা কথায় হৃদও কথাটা খোঁচা মেরে কটাক্ষ করেই বলল। আরাফ খান খেপে গিয়ে বলল, আমি ভুল এন্ট্রি নেই? সন্দেহ আছে? আরাফ খান ফের খোঁচা মেরে বলল, তাহলে তুই যে মেয়ে মানুষের ওড়না ধরে টানিস সেটার কি হবে শুনি? আমি তো তোর মতো এত অভদ্র না, সভ্য লোক। সেজন্য ওই টাইমিং সেন্স অব্দি সীমাবদ্ধ থাকি, বেশি আগাই না। আরাফ খানের কথায় হৃদ কপাল কুঁচকে বলল, এখানে মেয়ে মানুষ কোথায় পেলে তুমি? কেন, তোর মায়েকে মেয়ে মানুষ মনে হয় না? না। তাহলে কি মনে হয়? আমার বউ মনে হয়। তোর মতো বউ কি আমাদের ঘরে নাই? কই, আমরা তো তোর মতো বউয়ের ওড়না ধরে চলি। তোমার মুডের এক্সপায়ার ডেট হয়ে গেছে দাদাভাই। বউয়ের ওড়না ধরে টানার জন্য ভদ্রলোকেরই প্রয়োজন হয়, সভ্য লোকের না। আর তুমি আমার মতো ইয়াং নও, বুড়ো হয়ে গেছো, তাই ফিলিংস বুঝো না। বুড়ো শরীরে ঝং আসে, তারপরেও ফিলিংস আসে না, বুঝেছো? হৃদের কথায় আরাফ খান বেশ তেলে বেগুনে জ্বলে উঠে হৃদকে আঙ্গুল তুলে শাসিয়ে বললেন, খবরদার হৃদ, তুই আমাকে বুড়ো বলবি না। বুড়ো হবে তোর বাপ। আমি এখনো জোয়ান আছি। 4 বাচ্চার বাপ আমি। 4 বাচ্চার বাপ হয়ে কি এমন জয় করেছি শুনি? যেটা তুই আর তোর বাপ মিলে করতে পারিসনি, সেটাই জয় করেছি, বুঝেছিস? এই জন্য তোমাকে সুইট 16 বলবো? বলতে পারিস, আই ডোন্ট মাইন্ড। আরাফ খানের সঙ্গে খোঁচাখুচি কথায় হৃদ থেমে যায়। তাকে এই মুহূর্তে বাইরে যেতে হবে। অথচ হৃদ যে কাজে এসেছে সেটাই হচ্ছে না। আরাফ খানের সঙ্গে কথা বাড়াতে গিয়ে হৃদ বিরক্তির চোখে আরাফ খানের থেকে দৃষ্টি সরিয়ে মায়াকে ধমকে বলল, রুমে আসো হৃদ, কুইক। মায়া কিছু বলবে তার আগে আরাফ খান বাধা দিয়ে বললেন, কেন? মায়া রুমে যাবে কেন? ও এখন আমাকে সময় দেবে। আসো তো মায়া, আমি তোমাকে নিয়ে একটা মেহমানের লিস্ট বানাবো। আসো আসো। হৃদ কটমট করে মায়ের দিকে তাকাতে মায়া হৃদের রাগান্বিত দৃষ্টি বুঝে এগিয়ে এসে আরাফ খানকে বলল, আপনি ডাইনিং টেবিলে যান দাদাভাই, আম্মু সবাইকে ডাকছে খেতে। সবার খাওয়া দাওয়া শেষে আমি সময় করে আপনাকে মেহমানদের লিস্ট তৈরি করে দেব। আরাফ খান মায়াকে কিছু বলতে গিয়ে বললেন না, বরং যেতে যেতে হৃদকে খেপিয়ে দিয়ে ফের বলল, আমি তোর বউকে তালা মেরে রেখে দেব, যেন আর খোঁজে না পাস, দেখিস। বউ পাগল একটা। আরাফ খান চলে যেতে মায়া হৃদের মুখোমুখি হয়ে দাঁড়ালো। হৃদের মুঠো থেকে নিজের ওড়না ছাড়িয়ে হৃদের বুকের কাছটায় দুহাত বাড়ালো। হৃদের লাগিয়ে রাখা শার্টের বোতামগুলো মায়া একবার খুলে পুনরায় লাগাতে লাগাতে বলল, কালো ড্রেস আপে আপনাকে হেভি জোশ লাগে নেতা সাহেব। দাদাভাই তো শুধু শুধু আপনাকে বদনাম দেয় বউ পাগল বলে। আসলে উনি তো জানেন না আপনার বউ যে জামাই পাগল, সেটা জানলে নিশ্চয় আপনাকে বদনাম দিতেন না তিনি। শক্তপোক্ত মানুষগুলো যখন কাউকে ভালোবাসে তখন ভালোবাসার মানুষের মুখে একটু ভালোবাসাময় কথা শুনলে তারা রাগ ভুলে নরম হয়ে যায়। হৃদের ক্ষেত্রেও তাই হলো। এতক্ষণ যে হৃদ রেগে মেগে ফায়ার হয়েছিল
সেই হৃদ মায়ার একটু ভালোবাসাময় কথা শুনতেই রাগ ভুলে মুহূর্তে গলে নরম হয়ে গেল। হৃদের চেহারায় খেলে গেল নরম উষ্ণতা। মায়া ফের বলল, এবার থেকে আমি রোজ আপনার কথা শুনবো, আর কখনোই অবাধ্য হব না। যার এমন একটা হ্যান্ডসাম জামাই আছে, সে কি তার হ্যান্ডসাম জামাইয়ের কথা না শুনে থাকতে পারে বলুন? আমার পাপ হবে না? মায়ের বাড়াবাড়ি রকমের ভালোবাসা। হৃদ কপাল কুঁচকে মায়াকে বলল, এবার বেশি হয়ে যাচ্ছে না তেল মালিশ করাটা? মায়া একই সুর টেনে ফের হৃদকে বলল, 10টা না 5টা না, একটা মাত্র হ্যান্ডসাম জামাই আপনি। আপনাকে তেল মালিশ করলেও সওয়াব আছে আমার, বুঝছেন? আল্লাহ নেকি দেবে। এবার আসুন একটু আদর করে দেই, তাহলে রাগ ভেঙে যাবে আপনার। মায়া দুবা উঁচিয়ে হৃদকে গালে চুমু খেতে চাইলে হৃদ নিজের মাথা পেছনে সরিয়ে নিল। মায়ের মাথা চেপে মায়াকে পেছনে ঠেলে দেয়। হৃদের ব্যক্তিগত মুহূর্ত পাবলিকলি করা পছন্দ নয়। বউ তার ব্যক্তিগত জিনিস। বউয়ের সাথে সামান্য রোমাঞ্চ তার ব্যক্তিগত, আর সেটা হবে বন্ধ দরজার ভিতরে। এভাবে খোলা ড্রয়িং রুমে সবার সামনে নয়। হৃদ মায়ের মস্তিষ্ক চেপে পেছনে সরিয়ে দিয়ে বলল, ভণ্ডামি ভালোই শিখেছেন ম্যাডাম। স্বয়ং বিখ্যানো ফেল আপনার ভণ্ডামিতে। তবে আপনার ভণ্ডামির লেভেল অন্য একদিন পরীক্ষা করব, আজ তোলা রইল। এখন চলেন খাবেন। তাহলে আপনি আমার উপর রাগ করে নেই তো? না, সত্যি? হৃদ মায়ের কপালে 2 আঙ্গুলে টোকা দিতে দিতে বলল, দুপুরে বোরকা পরে রেডি থাকবে, গাড়ি পাঠাবো আমি। সাথে চাদর কিংবা ওভারকোট নিয়ে দেবে, রাতে আমাদের ফ্লাইট আছে। হৃদ হঠাৎ প্রসঙ্গ পাল্টে এই কথাটা বলল। মায়া চমকে উঠে হৃদকে শুধিয়ে জানতে চেয়ে বলল, ফ্লাইট মানে? কোথায় যাব আমরা? হৃদ পাল্টা প্রশ্ন করে বলল, কোথায় গেলে খুশি হবে তুমি? মায়া অধৈর্যের ন্যায় হৃদকে শুধিয়ে বলল, প্লিজ বলুন না, কোথায় যাব আমরা? আপাতত সিঙ্গাপুরে যাব শপিং এর জন্য। মায়া অবাক চোখে তাকিয়ে বলল, বিয়ের শপিং এর জন্য আপনি আমাকে সিঙ্গাপুরে নিয়ে যাবেন? হৃদ মায়ের কথাটা মাকে ফেরত দিয়ে বলল, গেলাম। সমস্যা কোথায়? 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার। আর বউয়ের এতটুকু শখ পূরণ করার মতন অ্যাবিলিটি আল্লাহ আমাকে দিয়েছেন। দুপুরে রেডি থেকো, রাতে আমাদের ফ্লাইট আছে। মায়া চিন্তিত ভঙ্গিতে বলল, অনুষ্ঠানের আর মাত্র 6 দিন বাকি। এখন দেশের বাইরে গেলে আসবো কখন আমরা? রাতের ফ্লাইটে যাব, সকালে দুজন ঘুমাবো, বিকেলে তোমাকে শপিং এ নিয়ে বেরোবো। শপিং শেষে পরশুদিন দিনের ফ্লাইটে বাংলাদেশে ব্যাক করবো। 2 দিনে হয়ে যাবে, চলবে না? মায়া তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, চলবে। এই তো আমার লক্ষ্মী বউ, এইভাবে স্বামীর কথা শুনে থাকবে। তাহলে যত্ন করে রাখবো, বুঝেছো? আচ্ছা। হৃদ মায়ের কাঁধ চেপে ডাইনিং এর দিকে এগোলো। আরাফ খান মায়াকে নিজের পাশে বসতে বললে মায়া হৃদ ও আরাফ খানের মধ্যস্থতায় চেয়ার টেনে বসলো। হেনা খান, নিহাল খান, রাদীপ এর পরপরই এসে বসলো ডাইনিং টেবিলে। সুফিয়া খান সার্ভেন্ট দিয়ে ডাইনিং টেবিল সাজালেন খাবারে। সকলে যার যার প্লেটে নাস্তা তুলে নিচ্ছে। হৃদ মায়ের প্লেটে খাবার তুলে সেও নিল। সুফিয়া খান নিহাল খানের পাশে চেয়ারে বসতে বসতে হৃদকে গম্ভীর গলায় প্রশ্ন করে বললেন, আজ রাতের ফ্লাইটে সিঙ্গাপুর যাচ্ছ তোমরা? জি। কয়দিন লাগবে? 2 থেকে 3 দিন। 3 দিনে ম্যানেজ করতে পারবে, নাকি অনুষ্ঠানের ডেট পেছাবো? প্রয়োজন পড়বে না, ম্যানেজ হয়ে যাবে। হৃদের খবর কারোর কাছে নেই। হৃদ সিঙ্গাপুরে যাবে সেটা খানবাড়ির কেউ জানে না, এমনকি রাজিফও না। অথচ সুফিয়া খানের কাছে হৃদের খবর আছে। তিনি কিভাবে জানেন কেউ জানে না। তবে রাদীপ হৃদের সম্মতিতে উৎসাহে বলল, ভাই তাহলে আমার জন্য কয়েকটা ব্র্যান্ডের ঘড়ি নিয়ে এসো তো। ওকে। রাদীপের কথায় আরাফ খান বললেন, তোরা কি শপিং এর জন্য যাচ্ছিস তুই? তাহলে আমিও যাবো তোদের সাথে। আরাফ খান কথাটা অতি উৎসাহে বলে ফেলেছেন, কিন্তু হেনা খান তৎক্ষণাৎ বাধা দিয়ে বললেন, তুমি এই বয়সে ওদের সাথে গিয়ে কি করবে? সেই বয়সে এত জার্নি তোমার শরীরের জন্য ভালো হবে না। ওরা বিয়ে শপিং করতে যাচ্ছে, রেস্ট নিতে নয়। হেনা খান সরাসরি আরাফ খানকে বুড়ো বলায় বেশ গায়ে লেগেছে ওনার। কিছুক্ষণ আগে হৃদ ওনাকে বুড়ো বলায় উনি বেশ ক্ষেপে গিয়েছিলেন হৃদের উপর। এই নিয়ে হৃদকে বেশ উঁচু গলায় কথাও শুনিয়েছেন। এখন সেই কথাই হৃদের সামনে ওনার মুখটা ছোট হয়ে গেল, কারণ ওনার বউ ওনাকে বুড়ো বলেছেন। আরাফ খান থমথমে মুখে মুখটা চুপসে নিতে
রাজীব হঠাৎ মনে করার মতন করে বলল, আচ্ছা ভাই, তোমার জন্মদিন পরশুদিন না? 15ই জুন। মায়া অবাক চোখে হৃদের দিকে তাকালো। হৃদের জন্মদিন যে 15ই জুন, সেটা মায়া তো আজ অব্দি জানতে পারলো না। রাজীবের কথায় হৃদ বিরক্তির চোখে তাকিয়ে পুনরায় খাওয়ায় মনোযোগ দিল। সে এসব জন্মদিন পালনে বিশ্বাসী নয়, আর না এসব পছন্দ করে। অথচ মায়া অবাক গলায় হৃদকে শুধিয়ে বলল, সত্যি আপনার জন্মদিন 15ই জুন? হৃদ মায়াকে উত্তর করলো না, যেন সে শুনতে পায়নি কথাটা। রাজীব শিওর হওয়ার জন্য সুফিয়া খানকে প্রশ্ন করে বলল, আম্মু, তুমি বলো তো, হৃদ ভাইয়ের জন্মদিন 15ই জুন না? হুম। সুফিয়া খানের সম্মতিতে মায়া হৃদের দিকে তাকালো। রাজীব ফের হৃদকে বলল, ভাই, তুমি পরশুদিন বাংলাদেশে যেভাবেই হোক চলে আসবে, তাহলে আমরা ছোটখাটো একটা সেলিব্রেশন করব। নট ইন্টারেস্টেড। হৃদের গম্ভীর গলায় ছোট্ট উত্তর করলো। রাজীব আপত্তি জানিয়ে কিছু বলবে, তার আগে সুফিয়া খান রাজীবকে থামিয়ে বললেন, আমি তোমার বিয়ের কথা ভাবছিলাম রাজীব। মেয়ে আমার পছন্দের। যেহেতু তোমার কোনো পছন্দ নেই, তাই আমার পছন্দের মেয়েকে একবার দেখতে পারো। আশা করছি মায়ের পছন্দে ঠকবে না তুমি। হৃদ বাদে উপস্থিত সকলের মাঝে বিস্ফোরণ ঘটল সুফিয়া খানের কথায়। সুফিয়া খান প্রথমে হৃদের বিয়ের অনুষ্ঠান রাখলেন কাউকেই না জানিয়ে। এখন আবার রাজীবের জন্য মেয়ে পছন্দ করে ফেলেছেন, অথচ কেউ জানলই না। নেহাল খান ঘাড় ঘুরিয়ে তাকালেন সুফিয়া খানের তীক্ষ্ণ দৃষ্টিতে। সুফিয়া খানের ফাঁকে এক পলক নেহাল খানের সঙ্গে চোখাচোখি হয়ে গেল। রাজীবের সবে মন ভেঙেছে। দীর্ঘ 3 বছরের রিলেশনশিপ ভেঙে নতুন করে কাউকে মনে জায়গা দেওয়ার মতন মানসিকতা রাজীবের নেই। সে সবার সাথে আপাতত নিজেকে মানিয়ে নিতে সুফিয়া খানের ভয়ে খান বাড়িতে থাকছে, নয়তো সে এখনো মুরাদপুরের ফ্ল্যাটে বসে মন ভাঙার দুঃখ বিলাস করত। রাজীবের হাসি মুক্ত মুহূর্ত চুপসে গিয়ে বলল, আমার তোমার পছন্দ বিয়ে করতে আপত্তি নেই আম্মু, তবে সেটা 5 বছর পর করবো। আমি আপাতত নিজেকে গুছিয়ে নিতে চাই, পাশাপাশি আব্বুকেও রাজনৈতিকভাবে সময় দিতে চাই। বাবাকে সময় দিতে চাও ভালো কথা, কিন্তু বিয়ের জন্য তোমার 5 বছর লাগবে কেন শুনি? আমি সেটেল হয়ে বিয়ে করবো আম্মু। তুমি পড়াশোনার জন্য শিক্ষিত একটা ছেলে। ডাক্তারি করতে না চাও, তাহলে রাজনীতির পাশাপাশি খান পরিবারের পারিবারিক ব্যবসায় জড়িত হয়ে যাও। এতেই তোমার লাইফ সেটেল। এখানে আলাদাভাবে সেটেল হওয়ার কিছু দেখছি না রাদীপ। সুফিয়া খানের কথাটা বেশ যুক্তিসঙ্গত, কিন্তু রাদীপ এই মুহূর্তে আপাতত বিয়ের জন্য প্রস্তুত না। সে আরো কিছুটা সময় চায় নিজেকে গুছিয়ে তুলতে। রাদীপ বেশ বিনীত স্বরে সুফিয়া খানকে বলল, আমি বিয়ে করবো আম্মু, তবে প্লিজ আমাকে আরো একটু সময় দাও। কারো দায়িত্ব নেওয়ার মতো মানসিকতা আমি এই মুহূর্তে পাচ্ছি না। আমি বেশ ডিস্টার্ব। রাদীপের মনের জটিলতা বুঝে সুফিয়া খান চুপ করে গেলেন। তিনি আর আগ বাড়িয়ে রাদীপকে কোনো কিছুর জন্য প্রশ্ন করলেন না। রাদীপের মন ভাঙার বিষয়টা মাথায় রেখে সুফিয়া খান রাদীপের বিয়ের বিষয়টা ভেবেছেন। রাদীপ ওনার ছোট ছেলে, বেশ আদরের এবং মানসিকতা বেশ নাজুক রাদীপ। রাদীপ ছোটখাটো বিষয়ে খুব দ্রুত কষ্ট পেয়ে যায়, সেই জন্য তিনি রাদীপের জন্য সবসময় বেশ চিন্তিত থাকেন। রাদীপ রিলেশনের ব্যাপারে কষ্ট পাচ্ছে ভেবেই তিনি দ্রুত রাদীপের বিয়ে দিয়ে বউ আনতে চাচ্ছেন। জীবনসঙ্গী থাকলে রাদীপ কষ্ট পাওয়ার সুযোগ পাবে না। সুফিয়া খান আপাতত রাদীপকে কিছু না বললেও রাদীপের জন্য ঠিক করা মেয়েকে হৃদ মায়ের বিয়ের মেজবানে দাওয়াত করে রেখেছেন। সেদিন দুজনের মুখোমুখি হলে হয়তো রাদীপ মেয়েটিকে দেখে নিল এক ঝলক। আয়ন জুইকে নিয়ে খান বাড়িতে পৌঁছালো দুপুরের পর। ততক্ষণে মায়া হৃদের পাঠানো গাড়িতে উঠে চলে গেছে চট্টগ্রাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখান হতে হৃদ মায়াকে নিয়ে প্রথমে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে পৌঁছায়, তারপর সেখান হতে রাত 12টার ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে। হৃদ মায়া একাই শপিং এ বেরিয়েছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। আসিফ আপাতত ঢাকা আছে হৃদের কোম্পানির কাজে। সে হৃদ দেশে ফিরলে চট্টগ্রামে ফিরে যাবে। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।